তিস্তা পারে গণপদযাত্রা, শুষ্ক নদীর হাঁটু জলে নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। পানির ন্যায্য হিস্সা চান খসরু। এবছরের মধ্যে পরিকল্পনা মিলবে আশা উপদেষ্টার। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, জানালেন উপদেষ্টা আসিফ। নৈরাজ্য ঠেকাতে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ বিশেষ সহকারীর। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে যশোরের টাউন হলে বিএনপির সমাবেশ। জনগণের আবেগ উপলব্ধি করে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালনের আহ্বান মঈন খানের। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হবে 1 মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক 11 মন্ত্রী সহ 16 জনের তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশ। এবং এটুআই প্রকল্প রাজনৈতিক কাজে ব্যবহার, 855 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। জয় পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। বসুন্ধরা রানভীরের বিদেশের সম্পদ জব্দের নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। শুরুতেই বিএনপির সমাবেশ প্রসঙ্গ। যশোরের টাউন হল ময়দানে সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। নিরন্তর সংগ্রাম ও লড়াই করেছেন, কারাগারে গেছেন, কারাগারের থেকে অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু একবারও মাথা নত করেননি সেই মহিষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আজকে নিশ্চয়ই এখান থেকে দাঁড়িয়ে মনে করবো আমাদের সেই নেতার কথা, যিনি নির্বাচিত হয়েছেন, যার শারীরিক অত্যাচার যে নির্যাতন হয়েছে, বিভিন্ন দেশের ষড়যন্ত্রকারীরা যার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যাচার করেছে, অসংখ্য মামলা দিয়েছে, কিন্তু তাকে কখনো দমাতে পারেনি আমাদের সেই নেতা, আমাদের দল ভারতীয় তারেক রহমানকে, যার নেতৃত্বে আমরা এখন আন্দোলন করেছে। আজকে এখানে দাঁড়িয়ে যদি বলতে পারতাম যে আমরা সবাই খুব ভালো আছি, তাহলে খুশি হতাম। আপনারা তাই বলতেন, তাই না? সবাই কিন্তু ভালো আছি আমরা। দেখেন আজকের যে বিষয়, জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের যে নিরাপত্তা, আমরা যেটা মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, আমরা অন্তত নিরাপদ থাকবো, সেটা কি সম্ভব হয়েছে? সেই জন্য আজকে আমরা এই জনসভায় উপস্থিত হয়েছি। বন্ধুগণ, বাংলাদেশের প্রতিটি মানুষ বিগত 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। বিএনপি প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় কয়েক হাজার, মাফ করবেন আমি খুব সুস্থ না এই বয়সে, তবু আপনাদেরকে এসেছি এই অমিতের অবমানে। শরীর ভালো না, এসেছি। আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে। আপনাদের এই যশোরে এই 15 বছরে প্রায় 84 জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে অনেকে। আর মামলার তো কোনো হিসাব নাই, সারা বাংলাদেশে একেবারে গুম হয়েছে 700 করে নেতা কর্মীদের। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরো সহ ছাত্র নেতা, যুব নেতা প্রায় 700 জন গুম হয়ে গেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, আয়নাঘর দেখেছেন, টেলিভিশন দেখেছেন না আপনারা? আয়নাঘর সবাই দেখেছেন তো না? কারা করেছিল সেটা? হাসিনা, তাই না? আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট প্রকাশের ওদেরকে বছরের পর বছর এনেছে, এবং সেখানে তখন তারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে। কয়েকজন কাকে মাত্র ছেড়ে দিয়েছে। এখন অনেকের সন্ধান আমরা পাই। একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, পৃথিবীর ইতিহাসে নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের
কর্মীদের বিরুদ্ধে 60,000 দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে ফ্যাসিস্ট হাজিরা তৈরি করেছে। আজকে যে অন্তত খোলা মন দিয়ে এখানে বসেছেন, বক্তৃতা শুনছেন, কিছুক্ষণ আগে আমি বলেছে যেখানে আপনাদেরকে ভিডিও করা দেওয়া হতো না, সবাই 144 দ্বারা দিয়ে সেটাকে ভেঙে আপনাদেরকে ঢুকতে হচ্ছে, তাই না? আজকে সেইটুকু আমরা পেয়েছি যেখানে আমরা সবাই করতে পারছি। বন্ধুগণ, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে। প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ আমরা সেদিন যারা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে আলাদা একটা ভূখণ্ড নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য, তারা কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ হবে। যশোরে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু জলে নেমে ন্যায্য হিস্সা দাবি করছেন উত্তরের জনপদের লাখো মানুষ। ভারতের উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারা। উত্তরবঙ্গের 11টি স্থানে একযোগে এই কর্মসূচি চলছে দুদিন ব্যাপী। এদিন বিভিন্ন জেলায় পদযাত্রা করেছেন তিস্তাপাড়ের মানুষ। মিজানুর রহমান ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় লালমনিরহাট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। শুকিয়ে যাওয়া নদীর হাঁটু জলে নেমে প্রতিবাদ। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মী এই প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত। প্ল্যাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান। ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে লালমনিরহাটের তিস্তা নদীতে এই কর্মসূচি। কৃষক, শ্রমিক জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। আমাদের এই 48 ঘন্টা কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের এই দাবি দেওয়া না হওয়া পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব। আমাদের এটা জনগণের দাবি, বঞ্চিত মানুষের দাবি। এই দাবি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আবারও আমরা এর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। 2 দিনব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় ও শেষ দিন সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় পদযাত্রা। লাখো জনতার অংশগ্রহণে প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের বাঁধ নির্মাণের। 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুরের কাউনিয়া বাজার ঘুরে আবারও লালমনিরহাটের তিস্তা ব্রিজে এসে শেষ হয় পদযাত্রা। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই আন্দোলন নিয়ে, এই স্লোগান নিয়ে তিস্তার এই ব্রিজের উপর দিয়ে পদযাত্রা চলছে। এই উত্তরবঙ্গের সাধারণ মানুষের যে জীবন জীবিকা নির্ভর করছে তিস্তা নদীর পানির কারণে, তার দাবিতে ভারতের আগ্রাসন রুখে দিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে আজকের এই পদযাত্রা, যেখান থেকে এই মানুষগুলো বলছেন তাদের জীবন জীবিকা নির্বাহ, ফসল ফলাদি উৎপাদন সহ সবকিছু নির্ভর করছে এই তিস্তার পানি দিয়ে। যে কারণে এই পানি তাদের জন্য কতটা মূল্যবান, কতটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করতে রাজপথে নেমেছেন এই এলাকার উত্তরবঙ্গের বাসিন্দারা। কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্যায়ভাবে বাংলাদেশের মানুষকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে। 2 কোটি মানুষের দীর্ঘদিনে চাওয়া পাওয়া, আজকে যে পানির জন্য যে চাওয়া পাওয়া, এটা জাগ্রত হয়েছে। মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য। মানুষ আজকে জনগণকে বাঁচানোর জন্য জাগ্রত হয়েছে। এইবার আমরা এই তিস্তার যে সমস্যা, তিস্তার যে মেগা সিটি প্রকল্প যেটা বন্ধ হয়ে আছে, সবকিছু আমরা আদায় করতে সক্ষম হব। তিস্তার পাওনা বুঝে না পেলে আন্দোলন অব্যাহত থাকবে, আসবে কঠোর কর্মসূচি। আন্তর্জাতিক নদী আইনে আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। বারবার চুক্তি স্বাক্ষরের কথা আমরা শুনি,
কিন্তু কোনো কারণে সে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। দুদিনব্যাপী এই কর্মসূচি চলছে উত্তরবঙ্গের 11টি স্থানে। অংশ নিয়েছেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। দিনব্যাপী চলবে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান ছাড়াও গ্রামীণ খেলাধুলা। বিকেলে একযোগে 11টি স্থানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 48 ঘন্টার এর প্রতিবাদ শেষ হবে মধ্যরাতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লালমনিরহাট। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাটের তিস্তা পাড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, কর্মসূচি তিস্তা নদী রক্ষার যে দাবিতে সেই কর্মসূচিতে আজকের এই সমাপনী দিনে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তার চরে যে জেগে ওঠা চরে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে লাখো মানুষের জমায়েত এই মাঠে এই চরের মধ্যে তারা তারেক রহমানের বক্তব্য শুনছেন, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার সমাপনী বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে আজকে সকাল থেকে কিন্তু এখানে অপেক্ষা করছে। আপনারা জানেন যে এর আগে আজকে সকালে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে তিস্তা নদীর পানির দাবিতে, ন্যায্য হিস্সার দাবিতে, এবং এরপরে আজকে নদীর পানিতে দাঁড়িয়ে তারা প্লাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে। এবং তার যে পানির যে দাবি, ভারত যে বাঁধ নির্মাণ করে পানি আটকে রেখেছে এবং বাধা দিয়ে এই উত্তরবঙ্গের মানুষকে যে বঞ্চিত করেছে, এবং তারই প্রতিবাদ কিন্তু এই দুদিন ব্যাপী চলছে এই কর্মসূচি। আজকে সেই কর্মসূচির শেষ দিন এবং সমাপনী দিনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন শুনবো তারেক রহমানের বক্তব্য। ভাঙন আছে, নদীর ভাঙন, শস্যরোধে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয়। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, এই যে 5ই আগস্ট চলে গেল, এই 5ই আগস্টে আমরা দেখেছি একটা ছবি স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দিয়েছিল, পালিয়ে গেছে স্বৈরাচার, এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার, নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। কি সেই কথাটা? স্বৈরাচার বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। ভাই বোনেরা, এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। সেই জন্যই পানির যে ন্যায্য হিস্সা বঞ্চিত তিস্তা পারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন, পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে, বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে, সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় না। সারা বিশ্ব জুড়ে, প্রিয় ভাই বোনেরা, সারা বিশ্ব জুড়েই কিন্তু সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ, নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো করে, সমস্যাগুলো নিরসন করে। আমরা সবাই জানি সমস্যাগুলো নিরসন করে, আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি। কিন্তু এই যে খুনি স্বৈরাচার পালিয়ে গিয়েছে যে 5ই আগস্ট, আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্যকর রেখেছিল। সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি। জনগণের উত্তরাঞ্চলের, বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই। অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার, এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে। এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনের সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এইগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। প্রিয় ভাই বোনেরা, সবার সঙ্গে বন্ধুত্ব
কারো সঙ্গে গভীরতা নয়। আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি। কিন্তু সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ। বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশীদের রক্তাক্ত মরদেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রিয় দেশবাসী, প্রিয় তিস্তা পাড়ের ভাই বোনেরা, প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে, জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে, তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিস্সা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময়ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে 1992 সালের ওয়াটার কনভেনশন এবং 1997 সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনোই বিকল্প নেই। আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটে। তিস্তা এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত হবে জানিয়ে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমার আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। মহাপরিকল্পনাই তো নেই, কোথা থেকে বাস্তবায়ন করব? পরিকল্পনাটা তো করতে হবে। একটা পরিকল্পনা জমা দিয়েছিল চাইনিজ গ্রুপ, সেই চাইনিজ গ্রুপের পরিকল্পনাটা চীনা সরকারি ফিজিবল বলে নাই। আমরা এখন ওইটা আবার 2 বছরের জন্য এক্সটেন্ড করলাম, ওটাই যেন তারা এই জনমতের প্রতিফলনটা ঘটায়। যদিও তাদেরকে আমরা 2 বছর সময় দিয়েছি, তারা পরিকল্পনা করে দেবে, তারপরে আমার প্ল্যানিং কমিশন ওটা অ্যাপ্রুভ করবে, তারপরে ওটা চায়না সরকারের কাছে যাবে। এটা তো সময় লাগবে, কিন্তু আমরা এখন এমফেসাইজ করছি যে পরিকল্পনাটা যেন তারা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে জমা দিয়ে দেয়। জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, শুধু নির্বাচন ও সংস্কারের শেষ হবে না কাজ। রাষ্ট্রকে নতুনভাবে গড়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সকালে পিআইবিতে তারুণের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, শেখ হাসিনার বিচার করতে পারলে স্বপ্ন পূরণ হবে সবার। একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে হটাতে বুড়ো রাজনীতিবিদরা ব্যর্থ হলেও সফল হয়েছে তরুণরা।
শহীদ শাকিলের মাকে নিয়ে এই আয়োজন উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ছেলের নির্মম মৃত্যুর কথা স্মরণ করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মা বিবি আয়েশা। পরে আলোচনা সভায় প্রেস সচিব বলেন, বুড়ো নেতৃত্ব শেখ হাসিনাকে হটাতে ব্যর্থ হলেও তরুণরা পেরেছে, তাই তাদেরকে উজ্জীবিত করতে হবে। বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে বা পুরো ঢাকা জুড়ে, কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি। তো একদিন হঠাৎ তরুণরা বললো যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। তরুণদের যে এনার্জিটাকে সেটা আমরা হারনেস করতে চাচ্ছি। গুম খুনের দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে পারলে স্বপ্ন পূরণ হবে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, কেবল নির্বাচন ও সংস্কারই শেষ হবে না কাজ। এই তরুণদেরকেই তো শেখ হাসিনা পাঠশালায় ভর্তি করে তাদের মাথা ব্রেইন ওয়াশ করে শেখ মুজিবের বন্দনা, শেখ হাসিনার বন্দনা, এসবের মধ্যে দিয়ে একটা প্রজন্ম, কয়েকটা প্রজন্মকে তৈরি করে 2041 সাল পর্যন্ত ক্ষমতা স্থায়ী করা তাদের পরিকল্পনা ছিল। এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটা বড় সড়ো প্রকল্প, এটা শুধু নির্বাচন সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না। উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ গুচ্ছ সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের অভিষেক হয়। উন্মোচন করা হয় জুলাই আর্কাইভ, যেখানে রাখা আছে সংবাদ, গান ও প্রতিবাদী স্লোগান। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, তবে সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন, স্বৈরাচারের দোষর নৈরাজ্য ঠেকাতে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুবকদের ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন বিধান মেনে জনগণকে সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মঙ্গলবার 17টি মন্ত্রণালয়ের সঙ্গে ছিল অধিবেশন। ডিসিদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার পাশাপাশি নানা নির্দেশনা দেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী জানান, লুট হওয়া সব অস্ত্র ও গুলি এখনো উদ্ধার হয়নি। স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, যুবকরাও সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হচ্ছে। এ ব্যাপারে অভিযান পরিচালনার পাশাপাশি ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আনসার ভিডিপির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে যুবকদের ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, যেখানে দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে। আনসার ভিডিপির মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানি অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে। এদিকে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, যেসব আওয়ামী লীগ নেতা ফেসিবাদে জড়িত ছিলেন না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। আইন উপদেষ্টা বলেন, জনগণকে নিপীড়নে মাঠ পর্যায়ে প্রশাসনকে ব্যবহার করেছিল ফ্যাসিস্ট সরকার। ডিসিদের আইন বিধান মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। এদিকে দেশের আইন শৃঙ্খলা অনেকটাই সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা আরও উন্নত করা এবং দুর্নীতি কমাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অবকাশ হয়ে গেছে। গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও শিল্প পুলিশে জনবল বাড়াতে জেলা প্রশাসকরা প্রস্তাব দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এটুআই প্রকল্প থেকে 850 কোটি টাকার লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দাবি, এর সঙ্গে পতিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ 14 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া এর সঙ্গে সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা খুঁজে দেখা হচ্ছে।
এসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পের 855 কোটি টাকা লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিটি টাওয়ারে দুদকের অভিযান। তথ্য বলছে 2020 সালে 5 বছরের জন্য 855 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়, যার নেতৃত্বে থাকা আনির চৌধুরী আইসিটি খাতে অপকর্মের মূল হোতা। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবতা জয়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। অভিযোগ উঠেছে 14 জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেওয়া, অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে করা হয়েছে সরকারি অর্থ লুটপাট। প্রকিউরমেন্টে সম্পাদনের ক্ষেত্রে অনিয়ম হতে পারে, সেক্ষেত্রে আমাদের ওভার প্রাইসিং হয়েছে কিনা, বাজেটটা কেন বৃদ্ধি পেয়েছে কি, কেন প্রতিষ্ঠানগুলোর যাদের সিলেকশন হচ্ছে ভেন্ডর আপনার ঠিকাদার বলতে পারি, তারা নিয়োগ পেয়েছে কিভাবে, কি প্রক্রিয়াতে, আমাদের যাচাই আনতে মনে হয়েছে যে এখানে বেশ কিছু অনিয়ম হয়েছে। পট পরিবর্তনের পর এটুয়ের নেতৃত্বে আসা হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ ফাহিম বলেন, ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পেছনে জয়পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। পতিত যে সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং যে আইসিটি উপদেষ্টা ছিলেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের, তাদের সাথে তাদের এনগেজমেন্ট সরাসরি এটুয়ার প্রতি ছিল কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখার বিষয়ে নির্দেশনা দিয়েছে। এটুয়া থেকে আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো দিয়ে আমরা দুদককে সহযোগিতা করব। এদিন 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। স্থানান্তর রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেনকে ছাড়াই যুদ্ধ বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রতিনিধি দল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বে রিয়াদে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় যোগ দিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়টিও বৈঠকে প্রাধান্য পাবে বলে জানা গেছে। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে নেই ইউক্রেন। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার আঙ্কারায় পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় 8 বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে কাল মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে 1996 সালের পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক হচ্ছে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচের আগে জমকালো আয়োজনে বিশ্বকে চমকে দিতে চায় তারা। থাকবে এয়ার শো আর সুরের মূর্ছনাও। বাংলাদেশ একই গ্রুপে ম্যাচ হয় পাকিস্তান নিউজিল্যান্ড দ্বৈরথ নিয়ে আগ্রহ তুঙ্গে টাইগার সমর্থকদের। করাচি হাই স্কোরিং ভেন্যু হওয়ায় দু দলই তাদের একাদশ সাজাবে ব্যাটসম্যানদের প্রাধান্য দিয়ে। নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে এই মুহূর্তে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছে পাকিস্তান। বিকেলে করবে নিউজিল্যান্ড। তবে কিউইদের জন্য আশ্বস্তির খবর, ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লোকি ফার্গুসন। তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। ওয়ানডেতে দু দলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। এই ছিল সময় সংবাদে।